ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমার সঙ্গে আজ আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক বনি ইবনে কামাল। আজ আমরা আলোচনায় কথা বলবো লক্কর ঝক্কর বাস আদৌ কি সড়কে থাকবে কিনা। বনি, আপনাকে স্বাগত। ভালো আছেন? আপনাকে বনি, আপনি জেনে থাকবেন, আপনি সবসময় নিউজ কভার করেন, যে গত এপ্রিলে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বিআরটি এর কাছে একটি তালিকা চেয়েছিল যে ঢাকা শহরে 20 বছর হয়ে গেছে এমন বাসগুলোর সংখ্যা জানতে চেয়ে। সেই তালিকার সবশেষ আপডেট কি? আপনার কাছে কি তথ্য আছে? সুপ্রিয়, এই তালিকাটা চাওয়ার মূল কারণ হচ্ছে, আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ একটি গবেষণা করেছিল, যেখানে বলা হচ্ছে বায়ু দূষণের 50% কারণই এই ধরনের লক্কর ঝক্কর বাস। এর প্রেক্ষিতে কিন্তু আসলে এই যে তালিকাটা চাওয়া হয় বিআরটি এর কাছে, এবং সেই তালিকাটা 8 এপ্রিলের মধ্যে জমা দিতে বলে, সেটা জমাও দেওয়া হয়েছে। জমা দেওয়ার পর এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 73,000 বাস এবং ট্রাকের তালিকা কিন্তু এই জায়গায় উঠে এসেছে। এই তালিকাগুলোর প্রেক্ষিতে এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর থেকে এগুলোকে যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। আমরা পরিবেশ অধিদপ্তরের একজন পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলছেন যে এগুলো যখন যাচাই বাছাইয়ের কাজটা শেষ হবে, তারপর যারা বাস মালিক রয়েছেন তাদেরকে আসলে একটা সময় বেঁধে দেওয়া হবে, এবং সেই সময়টা হতে পারে 3 থেকে 5 মাস। এর মধ্যে এই যে লক্কর ঝক্কর মার্কা বাস অথবা ট্রাক অথবা এই ধরনের যে বাহনগুলো রয়েছে, যেগুলো আসলে রাজধানীতে অহরহ চলছে, সেগুলো সরিয়ে নেওয়ার একটা সময় বেঁধে দেওয়া হবে। এখন সময় বেঁধে দেওয়ার পরে আসলে বোঝা যাবে যে কতদিন সময় বেঁধে দিচ্ছে এবং সেই সময়ের মধ্যে সরানোটা কতটুকু বাস্তবসম্মত। আচ্ছা আচ্ছা বলি, আপনি জানেন গতকালকে বিআরটি এর যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উপদেষ্টা পরিষদের একটি বৈঠক ছিল। সেখানে ওবায়দুল কাদের বেশ ক্ষোভ প্রকাশ করেছেন, সড়ক পরিবহন মন্ত্রী। উনি সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, একটা নির্দেশনা দিয়েছেন কঠোরভাবে, যে লক্কর ঝক্কর যে বাসগুলো আছে সেগুলোকে সড়ক থেকে সরিয়ে ফেলতে হবে। তো আপনার কাছে কি মনে হয় যে এতদিন পরে এসে আবার এই লক্কর ঝক্কর বাস নিয়ে একটি আলোচনা হচ্ছে, এটা কি আদৌ সম্ভব বাসগুলোকে সরিয়ে ফেলা? সুপ্রিয়, আমি একটু পেছন থেকে বলতে চাই আপনাকে। আমরা যদি 2010-এর কথা মনে করি, 2010-এও কিন্তু এমন একটা সিদ্ধান্ত না হয় যেটা আসলে বাস্তবায়ন করা যায়নি। পরবর্তীতে 2023 সালের মে মাসে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয় 20 বছরের পুরানা বাস এবং 25 বছরের পুরানা ট্রাক আর সড়কে চলতে পারবে না। সেই জিনিসটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি, এবং এর পিছনে সবচেয়ে বড় যে কারণটা আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে মালিক এবং শ্রমিকদের যে সংগঠনগুলো আছে তারা সেটাতে বাধা দেয়। বাধা দেওয়ার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পারি আগস্টের দিকে সরকার সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে। আমরা 2010 থেকেও যদি চিন্তা করি, প্রায় 14 বছর পরে এসেও এখনও কিন্তু আমরা এই জায়গা থেকে খুব বেশি উত্তরণ করতে পারিনি। এখন শঙ্কার জায়গা বা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে বাসগুলো, আমরা যদি বিআরটি এর সর্বশেষ যে তথ্য দেখি, 73,500 বাস, এই 73,500 পরিবহন আপনি যদি ওভার দ্য নাইট সরিয়ে ফেলেন, এটার আসলে রিপ্লেস কি হবে? কারা? তখন তো এক ধরনের সংকট দেখা দিবে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটি টাইম ফ্রেম নির্ধারণ করাটা আসলে খুব বেশি জরুরি, যে আমরা এত দিনের মধ্যে এতগুলো বাস সরাবো। বাস মালিকদের সঙ্গে বসা, আমাদের পূর্বের অভিজ্ঞতা যদি আমরা দেখি, আমরা কিন্তু দেখেছি যে এরকম কোনো একটা অভিযান যখন করা হচ্ছে অথবা গভর্নমেন্ট একটা হার্ড লাইনে যাওয়ার চেষ্টা করছে, তখন দেখা যাচ্ছে যে রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে, মানুষের ভোগান্তি হয়েছে। সেই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই জায়গাটা মাথায় রাখার পাশাপাশি আবার এটাও নিশ্চিত করতে হবে, 20 বছর 25 বছর পুরানা বাস, আপনার হয়তো মনে আছে কিছুদিন আগে চট্টগ্রামে একটা দুর্ঘটনা হয়, যেখানে 43 বছর পুরানা বাস আসলে সেটা ছিল। এই জিনিসগুলো তো আসলে নিয়ন্ত্রণে আনতে হবে, এবং এই জিনিসগুলো নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে যে পদক্ষেপটা সরকার নিতে চাচ্ছে, এগুলো সরিয়ে ফেলার ক্ষেত্রে এই যে সময়ে বেঁধে দেওয়ার যে বিষয়টি, সেটি নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় বাধা যেটা হচ্ছে যে মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলো, আমরা যদি দেখি এরকম ধরনের যখন সভা হয়, যখন মন্ত্রী অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য করেন, অথবা তারা আসলে এটার জন্য এটা যাতে না হয় সেই বিষয়টা বলেন, তখন কিন্তু তারা আসলে একমত প্রকাশ করে, মালিক শ্রমিক ফেডারেশনগুলো, যে হ্যাঁ আমরা এটা সরিয়ে নেব, এটা সরিয়ে নেওয়া প্রয়োজন। কিন্তু দেখা যায় কিছুদিন পরে তারাই কিন্তু আসলে অসহযোগিতাটা শুরু করে। তাহলে কি একটা ইঁদুর বিড়াল খেলা চলছে? যে মানে আপনার কাছে কি মনে হয় যে এটা কি সরকারের সদিচ্ছার অভাব, নাকি সরকার আসলে একটি চাপ অনুভব করছে এই পরিবহন শ্রমিক কিংবা মালিক সংগঠনগুলোর কাছ থেকে? দেখুন, এখানে চাপ নাই সেটা কিন্তু বলার সুযোগ নাই, কেননা এর আগে যখন আমরা 2010-এর কথাও যদি বলি, যখন এই সিদ্ধান্ত হয়, তখন কিন্তু আমরা দেখেছি প্রায় 3 দিন 4 দিন রাস্তায় বাসের সংখ্যা ছিল না বললেই চলে। বা 2023 সালেও যখন এই হয়, তখনও কিন্তু আমরা দেখেছি এই ধরনের সংকট, তুলনামূলক বাস আমরা এটাও দেখেছি যে তখন ওই সরকারের মালিকানাধীন যে বাস বিআরটিসি, সেটাকেও ঠিক মতন চলতে দেওয়া হতো না। মানে এই চাপটা আসলে
মানে কতটুকু প্রভাব পড়বে? আদৌ কি এবার সম্ভব হবে লক্ষ্য চক্কর এটা বাসগুলোতে? আসলে একটা সিন্ডিকেট হয়ে গেছে, দীর্ঘদিনের সিন্ডিকেট। যারা শ্রমিক নেতারা রয়েছেন অথবা মালিক যারা রয়েছেন সবার মধ্যে এক ধরনের সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা ভাঙতে হলে আসলে কিছু প্রসেস মেনটেন করে আসতে হবে। আচ্ছা। আপনি ওভার দ্য নাইট যেমন চেঞ্জ করা সম্ভব না, আবার যদি সদিচ্ছা থাকে, আপনার যদি ভিশন থাকে এবং আপনি যদি টার্গেট করেন যে আপনি জিনিসটাকে এভাবে পরিবর্তন আনতে চান, অবশ্যই সেটা সম্ভব। আমরা যদি মোটরসাইকেল হিসেবে আসি, আমরা কিন্তু দেখেছি যে একসময় রাজধানীতে যারা চালক মোটরসাইকেল চালাচ্ছে তারাই হেলমেট ব্যবহার হেলমেট করতো না, পরতো না। হ্যাঁ। কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন নিশ্চিত করা নিশ্চিত গেছে। করা এখন গেছে। শতভাগ হেলমেট পাওয়া যায় চালকদের ক্ষেত্রে অন্তত। তো সেটা কিন্তু নিশ্চিত করা গেছে, অর্থাৎ আইনের প্রয়োগটা প্রপারলি হয়েছে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে সদিচ্ছার যে ব্যাপারটা সেটার প্রতিফলন দেখা গেছে। আপনি মোটরসাইকেলের প্রসঙ্গ আনলেন, আমি আবার আপনাকে একটু মোটরসাইকেল বিষয়ে জানতে চাই। গতকালকে ওবায়দুল কাদের বলেছেন সড়ক দুর্ঘটনার মূল কারণ মূলত দুটি সে চিহ্নিত করেছে, একটি হচ্ছে মোটরসাইকেল, একটি হচ্ছে সড়কে থ্রি হুইলার চলাচল। মোটরসাইকেলের ক্ষেত্রে গতকালকে একটি পুরনো জিনিস, আবার পুরনো আইন, পুরনো নির্দেশনা আবার টেনে আনা হয়েছে, নো হেলমেট নো ফুয়েল। এই যে আবার মোটরসাইকেলের ওপর নো হেলমেট নো ফুয়েল, এই মোটরসাইকেলকে এভাবে কন্ট্রোল করলেই কি আসলে সড়কের নিরাপত্তা বাড়বে বলে মনে করেন? দেখেন, সড়কের নিরাপত্তা আসলে হেলমেটের উপর না। সড়কের নিরাপত্তা নির্ভর করবে হচ্ছে আপনি সড়কের শৃঙ্খলা কতটুকু রাখতে পারছেন। হেলমেটটা দিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে প্রাণহানির ঝুঁকিটা অনেকটা কমে আসবে, সেটা অবশ্যই দরকার এবং হেলমেটটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু আপনি যদি সড়কে শৃঙ্খলা আনতে না পারেন, সড়কে যে রেষারেষি, এক বাহনের সাথে আরেক বাহনের ওভারটেকিং, এই জিনিসগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আসলে হেলমেট দিয়ে কিছু করা যাবে না। কারণ আমরা অতীতে এরকমও অ্যাক্সিডেন্ট দেখেছি যে দুইজনই হেলমেট পরা ছিল, তারপরেও কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে, ঘটে নাই যে তা না। তো সেটার সুযোগ বা সেটার সংখ্যা কিন্তু থেকেই যায়। আপনার যদি আপনি চান যে আসলে দুর্ঘটনা এড়াতে, সেক্ষেত্রে সড়কের শৃঙ্খলা মাস্ট, এবং এই সড়কের শৃঙ্খলা আনার ক্ষেত্রে পুলিশ ফোর্স যেভাবে কাজ করছে তাদের কাজের পাশাপাশি আসলে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে কঠোর আইন প্রয়োগ। আমরা অতীতেও দেখেছি অথবা বিভিন্ন দেশের সাথে যদি আমরা তুলনা করি, কোনো জায়গায় কিন্তু আইন আসলে আপনি একটা আইন পাশ করলেন সেটা সবাই মেনে নিবে বা সেটা মেনে চলবে এরকমটা কিন্তু হয় না, আপনাকে কঠোর হতে হবে। কালকের সভায় আপনি আরেকটু জানেন যে ঢাকা শহরে যেভাবে ব্যাটারি চালিত অটোরিকশা চলে, এটা অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এবং আমরা বেশ কয়েকটা ঘটনাও দেখেছি যে এই দুর্ঘটনার অটোরিকশার দুর্ঘটনায়ও মানুষ মারা যাচ্ছে। গতকালকে ঢাকা শহরে অটোরিকশা নিষিদ্ধ করা হয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ করা হয়েছে। এটা কি আদৌ সম্ভব ঢাকা শহরে অটোরিকশা নিষিদ্ধ করা? সাথে পাশাপাশি এটাও জানতে চাই যে এতদিন এই অটোরিকশাগুলো কিভাবে চললো ঢাকা শহরে? অটোরিকশার ক্ষেত্রে আসলে একটা খুব মজার বিষয় আছে, অটোরিকশা কিন্তু এগুলো কোনো অনুমোদন লাগে না। আচ্ছা, কোনো অনুমোদনের ব্যাপার আসলে নেই। এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষের সংশ্লিষ্টতা আছে, সেটা রাজনৈতিক হোক সেটা প্রশাসনিক হোক, তাদের এক ধরনের সংশ্লিষ্টতা থাকে যে কারণে আসলে এই অবৈধ কাজগুলো চলে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অটোরিকশাগুলো কিন্তু আসলে আপনি যদি দেখেন রাজধানীতে এগুলো কিন্তু খুব আগে থেকে চলতেছে তা না, সম্প্রতি আমরা যদি একদম খুব কাটায় কাটা হিসেবে করতে সেটা দেখা যাবে হয়তো 5 বছরের বেশিও না। এবং আপনার হয়তো মনে আছে এবার যে সংসদ অধিবেশন গেল সেখানে যখন যানজট বিষয়ে কথা ওঠে, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছিলেন যে আসলে আমাদের ঢাকা শহরে কি চলবে আর কি চলবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। এবং সেই সিদ্ধান্ত যদি নিতে হয় আপনাকে অবশ্যই এই যে ব্যাটারি চালিত যে থ্রি হুইলার বাইটি এগুলো সরাতে হবে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রতিদিন যে পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা আপনার এভাবে অবৈধভাবে হচ্ছে অথবা চোরাই কানেকশন দিয়ে চার্জ করা হচ্ছে, আপনার বিদ্যুতে কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হতে যাচ্ছে। এই কারণে সেটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মহাসড়কে কোনোভাবেই আসলে রিক্সা চলতে দেওয়া উচিত না, কারণ সেখানে যানবাহনের যে গতি থাকে সেই জায়গায় এগুলো খুবই বেমানান এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত হচ্ছে আমরা বুয়েটের বিভিন্ন শিক্ষকদের সাথে যখন আমরা কথা বলি তারাও কিন্তু আমাদেরকে বারবার বলছিলেন যে এই অটোরিকশাগুলো নিয়ন্ত্রণ করা আসলে জরুরি। আচ্ছা, বডি থ্রি হুইলারের কথা যখন বললেন, আপনি জানেন গতকালকে সভায় 22টি সড়ক মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধ করা হয়েছে। এই যে থ্রি হুইলার সড়কে মহাসড়কে নিষিদ্ধ করা, এটা কি আদৌ সম্ভব? এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে, প্রচুর সংবাদ প্রকাশিত হচ্ছে, কিন্তু কোনোভাবেই সড়কে থ্রি হুইলার থামানো যাচ্ছে না। এটা কি আদৌ সম্ভব? মহাসড়কের হিসেবে যদি আমরা আসি, মহাসড়কের সমস্যাটা হচ্ছে আপনি যখন অল্প দূরত্বে যাতায়াত করবেন সেটা ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কি। আমরা কিন্তু দেখি যে ঢাকার বাইরে মহাসড়কে যাতায়াতের ক্ষেত্রে এই জিনিসটা, এই যে থ্রি হুইলার সবচেয়ে বেশি ব্যবহার হয় কেন? কারণ হচ্ছে আমরা অল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবহন নাই বললেই চলে, সেই জায়গাটা অপ্রতুল। তাহলে সেই জায়গাটা আমাদেরকে প্রথমত ফোকাস করতে হবে, সেটা আমাদেরকে বাড়াতে হবে। তারপর যে আমরা হচ্ছে এই অটোরিকশা বন্ধ করার বিষয়টা কঠোরভাবে, তবে এটা ঠিক যদি একটা জিনিস করা যায় যে অটোরিকশা যদি রাখতেই হয় সেক্ষেত্রে যদি তাদের জন্য একটা নির্দিষ্ট লেন করা যায়, বিশেষজ্ঞরা তবে হয়তো এই দুর্ঘটনা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। ধন্যবাদ। রবি থেকে বৃহস্পতি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন
10 মিনিট শোর সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।